যাব আর কি। আপনি এই যে গবেষণার কাজে আপনি বাংলাদেশে আসেন, প্রতি বছর আসেন এবং কাজ করেন, দেশের বিভিন্ন জায়গায় নিশ্চয়ই যান, কোথায় কোথায় যান? বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি, তবে সব থেকে মজার জিনিস হলো যে আমাদের দেশে এখনো অনেক জায়গা আছে যেখানে আমরা না দেখেই আমরা হয়তো ব্যাংককে যাই দেখতে, বা মালয়েশিয়া যাই ভালো ফরেস্ট দেখার জন্য। আমাদের যদি আপনি দেশটাকেই দেখি, আমি জাস্ট ফিরলাম বগা লেক থেকে, এটা রুমা বাজার, বান্দরবন ডিস্ট্রিক্টের রুমা থানা থেকে প্রায় 5 ঘন্টা হেঁটে যেতে হয়। তো বগা লেক মানে বাংলাদেশের সব থেকে উঁচু জায়গায় পানির একটা ন্যাচারাল জায়গা। তো এখানে গেলাম, এখানে গেলে আপনার কোনোদিনই মনে হবে না যে এটা বাংলাদেশ, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এখানে যাওয়ার পরে আমি ডিপ্রেসড, কারণ বলি আমি 2004 একবার গেছি, এবার আবার গেলাম। 2004 আমি গিয়ে দেখছি 2টা ঘর, আর এবার গিয়ে দেখলাম অ্যাটলিস্ট 20টার উপর ঘর। কিন্তু আমরা চাইবো যে ওই জায়গাটায় গেলে যারা বিদেশি পর্যটকরা আসবেন তারা এই জায়গাটা দেখেই বুঝবে যে এটাই বাংলাদেশ। এক্স্যাক্টলি, সেটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে ওইখানে আমি একদিন রাতে গিয়ে হাজির হলাম 7:30টার সময়, গিয়ে দেখলাম যে একটা গ্রুপ ওইখানে ছাগল জবাই করতেছে। তো আমার পয়েন্ট, এবং জোরে জোরে মিউজিক বাজাচ্ছে, মুভি দেখতেছে। আমার পয়েন্টটা হলো যে বগালে গিয়ে কেন আমি মুভি দেখবো, বগালে গিয়ে কেন আমি আমাকে মানে পেট ভরে খেতে হবে, আমি তো এখানে নেচারটা এনজয় করার জন্য গিয়েছি। তো এই জিনিসগুলো মানে আমাদের কালচারের মধ্যে। তবে আবার আসার কথা হলো যে আমি একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে যে একা একা ঘুরতে গেছে এখানে। তো কম ইন্টারেস্ট, মানে প্রকৃতির প্রতি কম টান না থাকলে কেউ একা একা এখানে ঘুরতে যাবে না, এবং সে একা একাই ঘুরতেছে, একা একাই। তো এই যে ইয়াং জেনারেশন কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টেড হচ্ছে, এবং এটা খুব আমাকে প্যাসিমিস্ট অপটিমিস্ট বানিয়েছে যে আমাদের দেশের, এবং আমার সঙ্গে অনেক ইয়াং মানে তরুণ সমাজের অনেক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ হয়েছে যারা এখন বাইরে যাচ্ছে, ঈদের ছুটিতে চলে যায় তারা। কিন্তু ওই জিনিসটাই মানে তার মানে শুধু বন্য প্রাণী নয়, মানে আমাদের প্রকৃতিকেও সংরক্ষণের দরকার আছে। অফকোর্স, বন্যপ্রাণী তো প্রকৃতির একটা অংশ। প্রকৃতি যদি সংরক্ষণ করতে যান তাহলে বন্যপ্রাণী আসবে একটা স্টেজে, কিন্তু আমাদের ওভারঅল প্রকৃতিটাই সংরক্ষণ করা দরকার, এবং এ বিষয়ে আমাদের কর্তা ব্যক্তিদের, আমাদের পলিসি মেকার যারা আছে তাদেরকে একটু ইনভলভ করা দরকার। আমাদের একটা কনজারভেশন একটা সার্কেল হওয়া উচিত, বা একটা যদি ফরেস্ট ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের যদি আমরা একটা উইং করি, যেখানে প্রকৃতি সংরক্ষণের একটা উইং থাকবে যারা টেক কেয়ার করবে। এবং এই যে আমি জুওলজি ডিপার্টমেন্টের টিচার জাহাঙ্গীরনগরে, আমি আমার স্টুডেন্টদের কথা চিন্তা করি যে এদেরকে পাশ করার পর এদের চাকরি কোথায় হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আইদার ওরা একটা ব্যাচে হয়তো 20 জন স্টুডেন্ট আছে, 2 জন জুওলজি নিয়ে প্র্যাকটিস করে না, সবাই হয় ব্যাংকে চাকরি করে, অথবা কলেজে হয়তো 2-3 জনের চাকরি হয় সরকারি কলেজে। তো এই স্টুডেন্টদের গুলাকে আমরা চিন্তা করি যে আমরা তো প্রোভাইড করতে পারছি না। হ্যাঁ, তো গভর্নমেন্টের যদি রাইট সেক্টর যদি তৈরি হয়, গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় যে আমরা কনজারভেশনের দিকে যাব, বা মানে এটা আলটিমেটলি দরকার হবে। কারণ আপনার আজকে সিডার হচ্ছে কেন, এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কথা আসে, এবং গ্লোবাল ক্লাইমেট চেঞ্জকে ফেস করতে হলে আমাদের এখন ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ আমরা তো সেই জায়গায় সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। একই জায়গায় থাকবো। রাইট। আপনি কোন কোন প্রাণী নিয়ে কাজ করছেন এই মুহূর্তে? মানে আমার পিএইচডি ফোকাস হলো অ্যামফিবিয়া, রেপটাইলস, টার্টল, মানে অ্যামফিবিয়া রেপটাইলস এর মধ্যে আসে সাপ, ব্যাঙ, টিকটিকি, কচ্ছপ, এই জাতীয় প্রাণী। তো বাংলাদেশে কি দেখলেন এইগুলো এই গবেষণা করতে গিয়ে? রাইট, বাংলাদেশে অ্যাকচুয়ালি সেই ব্রিটিশ লোকজন রিসার্চাররা কাজ করার পরে প্রায় 75 ইয়ার্স আসলে কোনো কাজ হয়নি, মানে সেরকম ইন্টেন্সিভ। আমরা এখনো ওই ডকুমেন্টগুলো ওরা যা পাবলিশ করছে সেগুলাই বাইবেল হিসাবে পড়ি বা গবেষণায় ইউজ করি। তো সেই 75 বছরে আমাদের কিন্তু ইন্টেন্সিভ কোনো কাজ হয়নি। তো আমার 2-3 বছরে কিন্তু আমি প্রায় 15টার মতো, আমি যেটাই পিক করি আমার কাছে নতুন মনে হয়, যে এটা আমি দেখি নাই, পিক করার পরে দেখি এটা নতুন বাংলাদেশের জন্য। তো এই জন্যই আমার রিসার্চটাকে ওয়েস্টের লোকজন এত সাপোর্ট দেয়। আমি কয়েকদিন আগে কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেলাম একটা টক দেওয়ার জন্য, আমেরিকা ফিরে গিয়ে আগামী মাসে ফিরে গিয়ে যাবো হার্ভার্ডে। তো এরকম মানে আমার কাজটাকে বা আমাদের কাজটাকে বাংলাদেশের প্রতি লোকজনের ইন্টারেস্ট আছে, কারণ এখানে কাজ হয়নি, এখানে অনেক নতুন কাজ করা সম্ভব। তো আমাদের গভর্নমেন্টের একটু জাস্ট মানে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, একটু পৃষ্ঠপোষকতা দরকার, তাহলে হয়তো আমরা অনেক দূর যেতে পারবো। আমরা এই গবেষণা নিয়ে আমাদের অনেক দূর যাওয়ার আছে। আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার আপনি বললেন, এবং আপনি স্টুডেন্টদের কথা বললেন যে এই সাবজেক্টে পড়েও চাকরি হয়তো করছে অন্য ক্ষেত্রটাতে গিয়ে, কিন্তু এই যে ক্ষেত্রটা বাড়ানোর ক্ষেত্রে এবং এই যে এখনকার ছেলে মেয়েদের ইন্টারেস্টেড করতে গেলে কি করতে হবে আমাদের? প্রথমত আমরা তো এখনো গরিব দেশ, তো এদেরকে চাকরির সুযোগ করতে হবে।
হ্যাঁ, এমন চাকরি করা যেটাতে ওর ফ্যামিলিকে ও সাপোর্ট করতে পারে। কারণ আমি অনেক স্টুডেন্টকে চিনি, আমার অনেক স্টুডেন্ট আমার সঙ্গে খুব ক্লোজলি কাজ করে, তো ওদেরকে আমি হয়তো 2 বছর সাপোর্ট দিতে পারি, প্রজেক্টে কাজ করিয়ে তাকে বিভিন্নভাবে সাপোর্ট দিতে পারি, কিন্তু একটা স্টেজে ও ফিল করে যে ওর একটা পার্মানেন্ট চাকরি দরকার, ওর কেরিয়ার যেদিকে যাবে। অনেক স্টুডেন্টকে আমি ধরে রাখতে পারিনি, খুব ভালো স্টুডেন্ট, খুব প্রমিজিং স্টুডেন্ট, কিন্তু ওকে শেষমেশ হয় ব্যাংকে ঢুকে যেতে হয়েছে, কারণ ওখানে অনেক স্যালারি দেয়, ওর ফ্যামিলি ওটাই চায় যে বেশি টাকা ইনকাম করুক, ওই যে প্রজেক্টের আনসার্টেন লাইফ ওর পছন্দ না বা ওর ফ্যামিলির পছন্দ না। তো এই জন্য গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত, স্পেশালি যদি ওই যে বললাম যেটা যে জাস্ট ইন্ডিয়াকে ফলো করা যেতে পারে এই ক্ষেত্রে। ইন্ডিয়া ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আছে, এরকম যদি আমরা একটা নেচার কনজারভেশন ইনস্টিটিউট করি বা ওয়াইল্ড লাইফ সার্কেল করি, হোয়াট এভার ইট ইজ, মানে গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ যেটা যে এখান থেকে ওরা মানে একটা ওর 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 নিজের লাইফকে সাপোর্ট করতে পারে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের নিয়ে বা প্রকৃতি নিয়ে বা নেচার কনজারভেশনে কাজ করতে পারে। দ্বিতীয় আমার একটা ইস্যু আছে, সেটা হলো যে আমরা এখন পর্যন্ত খুব বেশি মাত্রায় হোয়াইট পিপলদের দ্বারা শাসিত হই ইন এ সেন্স যে আমরা মনে করি যে সাদা চামড়ার কেউ যদি কিছু বলে সেটাই সর্বজন স্বীকৃত। তো এই আইডিয়া থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। কিছুদিন আগে আমি আমার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলছিলাম, ও তখন বলে, এই ইস্যুটা আমি উঠালাম যে যখন যে আমরা ওয়েস্টার্ন সাপোর্ট বা যে কোনো ডেভেলপ কান্ট্রি থেকে কেউ এসে বললে আমরা সেই কাজ করি, তো বলে যে এইটা তোমাদের ঠিক আছে, হ্যাঁ তোমরা শাসিত হচ্ছে, কিন্তু কথা হলো যে ওদের সাপোর্টটা, ওদের ফিনান্সিয়াল সাপোর্টটা নিতে হবে, কিন্তু কন্ট্রোলটা জানি আমাদের কাছে থাকে। তো এই জিনিসটা আমাদের আমি যে লাইনে কাজ করি সেই লাইনেও দেখতে পাচ্ছি যে আমরা যখনই প্রজেক্ট নেই আমরা বিদেশি কনসালটেন্ট আনি এবং ওরা যেটা বলে আমরা মনে করি সেটাই সত্য। আমরা নিজেদের যে ম্যান পাওয়ার আছে, আমাদের নিজেদের যে লোকজন আছে, ট্রেন্ড লোকজন, তাদেরকে ইউজ করি না, তাদের কথাগুলোকে আমরা অত গুরুত্ব দেই না। কিন্তু একটা স্টেজে কিন্তু আমাদেরকে ওই লেভেলে যেতে হবে, কারণ আমাদের দেশের খবর, আমার দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। ঠিক আছে, আমার দেশের লোকজনের থেকে কেউ ভালো জানবে না। কিন্তু আমার কথা হলো যে হ্যাঁ, তাই বললে কি আমরা ওদেরকে একদম অ্যাভয়েড করবো? না, সেটা না, ওদেরকে ইউজ করে আমাদের রিসোর্স একসময় আমাদেরকে ইউজ করতে হবে, আমাদের ম্যান পাওয়ার ইউজ করতে হবে। এই ক্ষেত্রটাকে আরো ডেভেলপ করতে এবং স্টুডেন্টদেরকে আরো বেশি এই বিষয়ে পড়াশোনা করার জন্য কতটা আপনারা ভূমিকা রাখছেন? আমরা যার লেভেল থেকে চেষ্টা করলেই হয়। আমি যদি চেষ্টা করি আমার 5টা স্টুডেন্টকে আমি ট্রেন আপ করব, তার থিসিস এই যে লাইনটা আমি মনে করি যে আমি আমার জ্ঞান দিয়ে মনে হয় যে এই মুহূর্তে বেস্ট, সেটাকে তাকে এনকারেজ করা, তাকে পড়াশোনায় এনকারেজ করা। আমরা যার লেভেল থেকে যদি চেষ্টা করি তাহলে আমাদের দেশের অনেক চেঞ্জ আসবে। তো এটা আমি খুব স্ট্রংলি মনে করি এবং আমি মনে করি যে চেঞ্জ আসতে খুব বেশি সময় লাগবে না যদি আমরা একটু অপটিমিস্ট হই, একটু যদি নিজের জায়গা থেকে নিজের কাজটুকু করি। তো ফিনান্সিয়াল সাপোর্ট আমি মনে করি না যে এইটা কোনো বড় ইস্যু। এটা আপনি যদি ভালো কাজ করেন, আমার কাজে কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমি রিস্ক নিয়েছিলাম যে আমি বাংলাদেশে কাজ করতে আমি নিজে ফান্ড রেজ করব, আমার এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এবং আমি মনে করি না যে অর্থনৈতিক বাধা খুব বড় বাধা, যদি ইচ্ছা থাকে। ইচ্ছাটা হলো সব থেকে বড় কথা। আপনি যদি ইচ্ছুক হন, সৎ মানুষ হন, আপনার কাজে ইন্টারেস্ট থাকে, ডেডিকেটেড হন, আপনার কাজে কোনো অসুবিধা হবে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের স্টুডেন্টরাও সেটা বিশ্বাস করে। সবাই এটাই বিশ্বাস করতে চাই এবং আগামীতে নিশ্চয়ই আমরা আরো অনেক ভালো ভালো কাজ দেখব এবং আপনাদের কাছ থেকে পাবো। আলী রেজা, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলবার জন্য। আপনাকে ধন্যবাদ।